শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। এবং প্রতিদিনকার মতো খবরটা খুব বড় করে বলবো না, যতখানি বলবো তাতে করে আজকের সব আপডেট জেনে যেতে পারবে। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। আগামীকাল যে কোনো সময়ে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বুলবুল। গতিবেগ বেড়ে আরও শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। টেকনাফ, সেন্ট মার্টিন জাহাজ চলাচলও বন্ধ রয়েছে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর কিছুটা উত্তাল। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কক্সবাজার এবং চট্টগ্রামে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকেও এগিয়ে আসতে পারে। বুলবুল আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সেই বুলবুলের শক্তিশালী হওয়ার কারণে আমরা উত্তর বঙ্গোপসাগরে যে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহগুলো আছে তাদেরকে আমরা অতি সত্বর নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি। আমাদের উত্তর বঙ্গোপসাগরের 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তে আমরা আজ সকাল থেকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত আমরা ইস্যু করেছি। দর্শক, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়ার খবর আমরা জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দেবেন একে একে। আমরা প্রথমেই বরগুনা যেতে চাচ্ছি আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছে। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে দেখতে পাচ্ছি। আবহাওয়া এখন কেমন ওখানে একটু জানাবেন, এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি একটু জানাবেন। বৃষ্টি সকাল থেকে যেমনটি ছিল মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু আপনার দুপুরের পর থেকে জাস্ট আসরের দিক থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং কিছুটা বাতাসে বইছে। ইতিমধ্যে কিন্তু বরগুনা জেলা প্রশাসক তারা কিন্তু সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুল মোকাবেলার জন্য। বরগুনা জেলার যে 6টি উপজেলা রয়েছে, 6টি উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আজকে জেলা সম্মেলন কক্ষে আপনার সভা হয়েছে, জরুরি সভা, যেখানে বুলবুল মোকাবেলার জন্য কি ধরনের পোশাক, শুকনো খাবার থেকে এবং আপনার আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে সকল কিছু প্রস্তুতির জন্য যে সভাটি হয়েছে সেটি শেষ হয়েছে। একটি বিষয় আপনাকে বলে রাখি যে 2007 সালের 15 নভেম্বর কিন্তু উপকূলীয় এলাকা থেকে বয়ে যায় আপনার ঘূর্ণিঝড় সিডর, এবং সেই সিডরের সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই বরগুনা আপনার। এবং সিডরের যে অভিজ্ঞতা তাদেরকে রয়েছে এখানকার মানুষের, সেই সুবাদে আবহাওয়ার অবস্থা বুঝে নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে এবং তারা নিশ্চয়ই আশ্রয় কেন্দ্রে যাবে যখন সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এবং গত যে আমাদের ফণি দেখলাম, ফণি বন্যার সময় কিন্তু প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ছিল, তারপর কিন্তু বরগুনার পাথরঘাটায় ঘর চাপায় কিন্তু দাদি নাতি দুজন নিহত হয়েছিল। এছাড়া এই যে বুলবুল বন্যা প্রস্তুতির জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে এখানকার জেলা প্রশাসক। বৃষ্টি, ধন্যবাদ ইমন এই মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা সাতক্ষীরা যেতে চাই। সাতক্ষীরা আমার সহকর্মী আহসানুর রহমান রাজীব আছেন, সেখান থেকে যোগ দিয়েছেন আমার সাথে। রাজীব, সাতক্ষীরার খবর আমরা জানতে চাচ্ছি, কারণ হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে আমরা সারাদিন এই খবরই জেনেছি। ঠিক ওখানকার প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এই ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা, একটু জানাবেন। আমাদের ভিকেল থাকে না, মানে বিশেষ করে প্রত্যেক উপজেলায় ভিকেল কয়েকটা করে রেগুলেশন করে রাখা দরকার। এবং বিশেষ করে নদীমাতৃক যে ইউনিয়নগুলোতে আমরা আইলার সময় দেখেছিলাম যে গাফরাতে যখন হলো আমরা পারতে পারছিলাম না, যখন একটু স্থগিত হয়ে গেল সাধারণ মানুষ তখন ট্রলার মাঝে আমরা পেয়েছিলাম। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি সমিতির সভা চলছে। এই সময় পরবর্তী সময়ে রাজীব, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি পরবর্তীতে আবার আপনার কাছে আসার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে পটুয়াখালী যেতে চাচ্ছি। আমার আরেক সহকর্মী জাকারিয়া হৃদয় যোগ দিচ্ছেন আমার সাথে। হৃদয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পটুয়াখালীতেও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আমরা সেই খবর জেনেছি। ঠিক এখনকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাকে জানাবেন। বৃষ্টি গতকাল রাত্র 11টা থেকে এখন পর্যন্ত টানা 18 ঘন্টা বৃষ্টি পটুয়াখালী জেলায় অব্যাহত আছে।
তবে দিনের তুলনায় এখন কিন্তু সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, তার সাথে দমকা হাওয়া আছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার উপকূলীয় এলাকায় 460টি সাইকেল সেন্টার সহ প্রস্তুত রাখা হয়েছে সকল ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মাইকিং করে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয় মানুষদের সচেতন করা হচ্ছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই নভেম্বর মাস আসলে উপকূলীয় এলাকার মানুষের কাছে একটি আতঙ্ক। গত 10 থেকে 15 বছর বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে যতগুলো বড় বড় ঘূর্ণিঝড় বয়ে গেছে তার প্রতিটি ঘূর্ণিঝড় এই নভেম্বর মাস হয়েছে। বিশেষ করে 2007 সালে যে সিডার, সেটিও কিন্তু 15ই নভেম্বর উপকূলে আঘাত এনেছিল। 1970 সালের যে 11ই নভেম্বর ভয়াবহ যেটা স্মরণীয় ঘূর্ণিঝড়, সেটিও কিন্তু, যে কারণে এই নভেম্বর মাস আসলো প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হলো, স্থানীয় মানুষের ভিতর একটি অজানা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। খুব স্বাভাবিকভাবে এটি বিরাজ করার কথা। অনেক ধন্যবাদ হৃদয়, ঠিক এই মুহূর্তের আপডেট আমাদেরকে জানিয়ে দেবার জন্য। এদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন উপকূলের 13 জেলায় কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিলের জন্য বলা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব মোকাবেলায় 56,000 স্বেচ্ছাসেবী এবং উপকূলীয় জেলাগুলোতে 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপকূলবাসী যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়ে গেছে এবং সেভাবে তারা কাজ করে যাবে। এই বুলবুলকেও আমরা মোকাবেলা করতে পারবো এবং আমরা জানমাল এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি আমরা অনেকটাই সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টেকনাফ সেন্ট মার্টিন সমুদ্র পথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে প্রায় 1200 পর্যটক। কর্তৃপক্ষ বলছেন তারা নিরাপদেই আছেন। আর সেন্ট মার্টিন দ্বীপে 5টি সাইক্লোন শেল্টার এবং বহুতল কয়েকটি হোটেল রয়েছে। কঠিন দুর্যোগ বা জলোচ্ছ্বাস হলেও আটকে পড়া পর্যটকদের বিচলিত হওয়ার কিছু নেই বলে তারা জানিয়েছেন। দর্শক, আমরা সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের সবশেষ খবর জানবো এবং আমার সহকর্মী মুস্তাফিজুর রহমান মামুন আমার সাথে যোগ দেওয়ার চেষ্টা করছে। দর্শক একজন পর্যটকের সাথে কথা বলছি আমরা টেলিফোনে সরাসরি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেন্ট মার্টিনে যারা আটকা পড়েছেন সেই পর্যটকদের সবশেষ কি অবস্থা একটু জানাবেন। এছাড়া ওখানকার প্রশাসন কি জানিয়েছে সে বিষয়ে জানতে চাচ্ছি আপনার কাছে। জি, ধন্যবাদ আপু। লাস্ট পর্যটকদের যে অবস্থায় আছে সবাই অভয় দিয়েছে। এখানকার প্রশাসন যারা ছিল, চেয়ারম্যান সাহেব এবং পুলিশ, বিডিআর, ডিবি যারা সিনিয়র কর্মকর্তা আছে সবাই অভয় দিয়েছে। এখানে পর্যটকদের কোনো সমস্যা নাই এবং হোটেল ম্যানেজমেন্টও যেটা করেছে 50% কনসিডার করে দিয়েছে পরবর্তী দিনগুলোর জন্য। সুতরাং পর্যটকরা সবাই ভালো আছে। যাক, একটি আশার খবর আপনি শোনালেন যে সবাই ভালো আছে ওখানে। আপনিও নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ মামুন যোগ দেবার জন্য। দর্শক, একজন পর্যটকের সাথে আমরা কথা বলছিলাম। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন সাগরের 4 নম্বর সতর্ক সংকেত জারির পর সকাল থেকে বহির্নোঙরে বন্ধ পণ্য খালাস। তবে বন্দরের ভেতরে জাহাজে পণ্য খালাস স্বাভাবিক আছে। এদিকে লাইটার জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনাও দেওয়া হয়েছে। পঞ্চগড়ে বাস অটোরিকশা সংঘর্ষে নববধূ সহ 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। দুপুরে মাগুরমারি চৌরাস্তায় দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে কাজী ব্রাদার্স এন্টারপ্রাইজের একটি বাস পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয় এবং নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা অটোরিকশার যাত্রী। ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। স্বজনরা জানিয়েছেন স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের বাগমারা যাবার পথেই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আসাদুল হক ইপু, স্ত্রী রেশমা আক্তার এবং তাদের ছেলে সোহান। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে চিকিৎসক আসাদুল সোহানকে মৃত ঘোষণা করেন। আর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশের সড়কে এক সড়ক দুর্ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জন আহত হয়েছে। সকাল 10টার দিকে রামপুরা থানার একটি গাড়ি সড়কের পাশের একটি লোহার পিলারের সাথে ধাক্কা লাগে এবং পুলিশ জানায় হঠাৎ ইউটার্ন নেয়া মোটরসাইকেলকে সেভ করতে গিয়েই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এপিবিএন এবং শেরেবাংলা নগর থানার তত্ত্বাবধানে সোয়া 11টার দিকে গাড়িটির ব্রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। আর দুর্ঘটনায় আহতদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা প্রতিবাদী চিত্রকর্ম আঁকে ক্যাম্পাসে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য প্রমাণ শিক্ষামন্ত্রী এবং ইউজিসির কাছে পৌঁছানো হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। দর্শক, আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে, আমার সাথে যোগ দিয়েছেন এই মুহূর্তে। নিপু, শিক্ষামন্ত্রীর কাছে কখন ভিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ জমা দেবে আন্দোলনকারী, এ বিষয়ে একটু জানাবেন। আর এছাড়া আজ তাদের কর্মসূচি আর কতক্ষণ চলবে একটু জানতে চাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসের যে কলা এবং মানবিক বিভাগ অনুষদ রয়েছে সেইখানে দুই পক্ষে কিন্তু আলাদা আলাদা ভাবে তারা বৈঠকে বসেছেন এবং এই বৈঠকের শেষেই কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। এরপরই আসলে জানা যাবে যে কখন নাগাদ তারা এই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অভিযোগপত্রটি পাঠান। একটি বিষয় হচ্ছে যে আমরা কথা বলেছি, অনানুষ্ঠানিক ভাবে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখান থেকে যে অভিযোগপত্রটি পাঠানোর কথা তারা এখন ইমেলকে ব্যবহার করবেন। তারা বলছেন যে ইমেলের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের ইমেলে তারা তথ্যপত্রটি গুলো প্রেরণ করবেন। আর এখনো পর্যন্ত পাঠাননি, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন আন্দোলনকারী এক শিক্ষক। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখন যে বৈঠকগুলো চলছে এটি কিন্তু শিক্ষক আলাদাভাবে এবং শিক্ষার্থীরা আলাদাভাবে দুপক্ষে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু বৈঠক করছেন। এই বৈঠকের পর তারা দুজনেই আবার একত্রে বৈঠকের পর কোন কর্মসূচি সামনে কি কর্মসূচি দিবেন সেটা আমাদেরকে জানিয়েছেন। যে আর আজকের কর্মসূচিতে কি তারা বলছেন যে কখন নাগাদ শেষ হয় তারা কিন্তু এখনো আমাদেরকে তেমন কিছু বলেননি। দেখছি। ধন্যবাদ নিপু এই মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ইস্যুতে উপাচার্যের পক্ষ নিয়ে আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি। বলেছেন, উপাচার্যের দুর্নীতি প্রমাণিত হলেও প্রধানমন্ত্রী তার পক্ষেই অবস্থান নিয়েছেন। রিজভী আরও বলেন, জনগণের দৃষ্টি আড়াল করতে শুদ্ধি অভিযানের নাটক করছে সরকার। শেখ হাসিনা গতকাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ আনবে তাদের সে অভিযোগ প্রমাণ করতে হবে, প্রমাণ করতে না পারলে মিথ্যা অভিযোগকারীদের শাস্তি পেতে হবে। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রীর এই হুমকির কণ্ঠ আইনুক ইয়াহিয়া হিটলার মুসলিনের কণ্ঠে প্রতিধ্বনি। বুয়েটে আবরার ফাহাদ হত্যা মামলার 24 জনকে আসামি করে চার্জশিট প্রস্তুত করেছে গোয়েন্দা পুলিশ। আর 2-3 দিনের মধ্যেই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল সহ এজাহারভুক্ত সবার বিরুদ্ধেই অপরাধের প্রমাণ মিলেছে। এজাহারের বাইরের 5 জনের বিরুদ্ধেও প্রমাণ মিলেছে, এমনটি জানিয়েছেন তদন্তকারীরা। আবরার হত্যা মামলা এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 8 জন আসামি, এজাহারভুক্ত 3 আসামি পলাতক। 19 জনের নামে এফআইআর করা হয়েছে। এফআইআরের বাইরেও আমরা তদন্তে আরও 5-6 জনকে পেয়েছি। টোটাল 24 জনের মতো হবে এফআইআর এবং বাইরে সব মিলিয়ে। যার রোল যেরকম সেইভাবেই চার্জশিট প্রস্তুত করা হচ্ছে, সেই যার যার পার্টিসিপেশন অনুযায়ী ট্রায়াল হবে। পূর্ণাঙ্গ নির্ভুল একটা চার্জশিট আমরা দাখিল করব। দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যেয়ে যাতে খুব দ্রুত বিচারটা সম্পন্ন হয় সেটা দাবি জানাচ্ছে। অর্থের বিনিময়ে সংগঠনের কমিটিতে পদ পাওয়াকে বিচ্ছিন্ন ঘটনায় মনে করে শ্রমিক লীগের বর্তমান নেতৃত্ব। দায় এড়াতে চায় বিশাল সংগঠনের বিচ্ছিন্ন ঘটনা হিসেবে। তাদের অভিযোগ, সাবেক মন্ত্রী শাহজাহান খান পরিবহন শ্রমিকদের ব্যবহার করেছেন নিজ স্বার্থে। জামাত সহ সরকার বিরোধী শ্রমিকদের নিয়ে তিনিই যেন শ্রমিক লীগের প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আসা এবারের সম্মেলনে
পুরোপুরি অনুপ্রবেশ মুক্ত হবে শ্রমিক লীগ। আমাদের শ্রমিক লীগের মধ্যে এই ধরনের কোনো বড় ধরনের দুর্নীতির সাথে কেউ জড়িত বলে আমি মনে হয় না। দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে আমরা সাবধান করেছি এর থেকে বিরত হওয়ার জন্য। মেজর কোনো কিছু আমার মনে হয় আপনারা নিজেরাও তো আছেন, নাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে যে নিরোধের কারণে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। এটা নিয়ে শ্রমিক লীগের মধ্যে অসন্তুষ্টি আসে, কারণ শ্রমিক লীগ জনকল্যাণের জন্য কাজ করে। সেই শ্রমিকদের কর্মকাণ্ডে যদি জনগণের মধ্যে কল্যাণের চেয়ে যদি ভোগান্তি বৃদ্ধি পায়, সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগে যারা নতুন যোগ দিয়েছেন তাদের সবাই অনুপ্রবেশকারী নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, দলের যারা নতুন এসেছে তাদের মাঝে ক্লিন ইমেজের অনেকেই আছে, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের সাম্প্রদায়িক কোনো সংশ্লিষ্টতা ব্যাকগ্রাউন্ড যদি না থাকে এবং কোনো প্রকার মামলা মোকদ্দমা, কোনো প্রকার অপরাধমূলক কাজে এদের সংশ্লিষ্টতা না থাকে, সেই সব লোকরা অবশ্যই অনুপ্রবেশকারী নয়। রাস্তায় নামা ছাড়া জনগণের অধিকার ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে 7 নভেম্বর উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দুর্নীতি ও ব্যর্থতার দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা নাটক সাজাচ্ছে সরকার। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমাজের সর্বস্তরে আজ পতন ধরেছে, তাই এখন সরকারের পতনের বিকল্প নেই। নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেটাকে ঢাকার জন্য আমাদের চুনোপুটিগুলোকে ধরতে হচ্ছে। চুনোপুটি ধরে আর এই ক্যাসিনো গল্প ফালিয়ে মূল দুর্নীতি থেকে আপনি জনগণের দৃষ্টিকে আড়াল করতে পারবেন না। এদেশে উপর থেকে সমাজের সর্বস্তরে পচন লেগেছে এই অনির্বাচিত সরকার গায়ের জোরে ক্ষমতা চালানোর কারণে। ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ইস্যুতে মামলার রায় ঘোষণা হবে যে কোনো দিন। রায়কে কেন্দ্র করে উত্তরপ্রদেশে 144 ধারা জারি রয়েছে। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে রাজ্যের স্পর্শকাতর 78টি এলাকায়। সর্বোচ্চ আদালতের রায়ের উপরে নির্ভর করছে অযোধ্যায় ভেঙে ফেলা মসজিদের জায়গার নাম রাম মন্দির নির্মাণের বিষয়টি, এবং রায় ঘিরে উত্তরপ্রদেশ সহ গোটা ভারতেই বিরাজ করছে চাপা উত্তেজনা। শঙ্কায় আছেন সংখ্যালঘু মুসলিমরা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 6 জনের প্রাণ গেছে, আহত 3 শতাধিক। শুক্রবার ভোররাতে ইস্ট আজারবাইজান প্রদেশে অনুভূত হয় তীব্র কম্পন। এর উৎপত্তিস্থল ছিল হস্তরুদ শহর। উৎপত্তিস্থলের গভীরতা বেশি না হয় ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর মূল কম্পনের পরে কয়েক ঘন্টার ব্যবধানে 7টি আফটারশক অনুভূত হয়েছে। নতুন করে পরমাণু অস্ত্র সক্ষমতার দিকে ঝুঁকছে ইরান। আন্তর্জাতিক মহল কার্যকর উদ্যোগ না নিলে বড় অঘটন ঘটবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর বৈঠক শেষে এই শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে তেহরান জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে IAEA এর এক গবেষককে আটক করেছে তারা। রুহানি প্রশাসনের অভিযোগ, দেশটি নিজস্ব নীতিমালা ভেঙেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইরানে অঘোষিত পারমাণবিক উপাদান এবং সংশ্লিষ্ট কার্যক্রম লক্ষ্য করছে IAEA, অথচ তেহরান বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারছে না। বড় অঘটন এড়াতে আন্তর্জাতিক মহলের যে কোনো উদ্যোগের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। গবেষণা কেন্দ্রগুলোয় প্রবেশে প্রয়োজনীয় অনুমোদন এবং অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন, কিন্তু সেসবের তোয়াক্কা না করেই নাতানজ কেন্দ্রে ঢুকেছিলেন IAEA পর্যবেক্ষক। নিয়ম রক্ষার্থে তাকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। নির্বাচনে ট্রাম্প ফাউন্ডেশনের তহবিল অপচয়ের অপরাধে মার্কিন প্রেসিডেন্টকে $20 লাখ জরিমানা করলেন নিউ ইয়র্ক আদালত। জনকল্যাণের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব স্বার্থেই ব্যবহৃত হচ্ছে অর্থ। আইনজীবীদের এই অভিযোগের মুখেই 2018 সালে বন্ধ হয়ে যায় ফাউন্ডেশনটি। বিচারক নির্দেশ দেন, জনকল্যাণের জন্য গঠিত তহবিলের অর্থ নির্বাচনী কাজে ব্যয় করে আইন লঙ্ঘন করেছে ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেনের সামনে সামরিক সহযোগিতার টোপ ঝুলিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই অনুসন্ধানের শর্তেই অনুদানে ছাড় দেন তিনি। প্রেসিডেন্টকে অভিশংসনের রুদ্ধদ্বার শুনানিতে উঠে এসেছে এসব তথ্য, যদিও হোয়াইট হাউসের অভিযোগ অনুদান আটকে থাকার পেছনে যৌক্তিক কারণ ছিল। খেলার খবরে ফুটবল। ওমান সফরের জাতীয় ফুটবল দল প্রথম প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে। তারা দেশটির পেশাদার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম দল মাস্কাট এফসি-কে হারিয়েছে। মাস্কাট ফুটবল ক্লাব স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে লিড নেয় বাংলাদেশ। দারুণ এক গোল করেন স্ট্রাইকার নবীব নওয়াজ জীবন। তবে ৫ মিনিটের মধ্যেই সমতায় ফেরে মাস্কাট এফসি। ২৮ মিনিটে বিপুল আহমেদের গোলে ২-১ লিড নেয়। যে মিনিটে শিষ্যরা স্ট্রাইকার সবুজ ৬৫ মিনিটে সেই ব্যবধান ৩-১ করেন। এএফসি অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের খবরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। মদিনা তিসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:১৫। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে হারের পরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জর্ডান নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে আছে ভালো অবস্থানে। ২০২০ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের মূল আসরে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। কমলা রকেট চলচ্চিত্রে অভিনয় করে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। মঞ্চ দিয়ে যাত্রা করা এই অভিনেতা নাটক ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। গতকাল ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। আবারও শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস। সত্তা ছবিতে তোর প্রেমেতে অন্ধ আমি কি দোষ দিবি তাতে এই শিরোনামে গানটির জন্য ২০১৭ সালের জন্য সেরা গায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বাপ্পা মজুমদারের সুরে গানটি গেয়েছিলেন জেমস। আর এর আগে ২০০৪ সালে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন জনপ্রিয় এই শিল্পী। শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে সরকারের নিজ ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠানে কথা বলেছেন ওবায়দুল কাদের। আরও জানিয়েছেন চলমান শুদ্ধি অভিযান দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় শুদ্ধি অভিযানে বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থন ও সহায়তা চান ওবায়দুল কাদের। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে, সকল প্রকার অপকর্ম, অপরাধের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সৎ সাহস দেখিয়েছেন। তিনি আজ নিজের ঘর থেকে অভিযান শুরু করেছেন। নিজেদের দুর্নীতির কারণেই সরকারের পতন হবে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত সাদেক হোসেন খোকার স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন মওদুদ আহমদ। অভিযোগ করেছেন রাজনৈতিক প্রভাবের কারণেই এখনো বিচার বিভাগের স্বাধীনতা নেই। একই অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন খালেদা জিয়ার মুক্তি দিতে সরকার যত দেরি করছে ততই তার জনপ্রিয়তা বাড়ছে। স্বৈরাচারকে সহজে বিদায় করা যায় না। পৃথিবীর সব দেশে স্বৈরাচারের পতন, স্বৈরাচারের বিজয়ের একমাত্র ওষুধ হলো ঐক্য, জনগণের ঐক্য, জাতীয় ঐক্য। সময়ের ব্যাপার, দেশের মানুষ আন্দোলন করবে, পথে নামবে এবং এই সরকার তাদের নিজস্ব দুর্বলতা, নিজস্ব ব্যর্থতার কারণেই তাদের পতন টেনে আনবেন। আমরা এই আন্দোলনের মাধ্যমে সেটাকেই সফল করার চেষ্টা করব। আগামী ২ সপ্তাহের আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সকালে রংপুরের একটি হোটেলে ইট ভাটা মালিক সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। জানিয়েছেন মিয়ানমার সহ বেশ কয়েকটি দেশ থেকে ইতোমধ্যে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। চাহিদা বেশি থাকায় দাম কমতে সময় লাগছে। তবে দেশের পেঁয়াজ বাজারে আসা শুরু হলে দাম আরও কমবে বলে আশা করেছেন বাণিজ্য মন্ত্রী। এই মুহূর্তে ভারতের যে অঞ্চল থেকে পেঁয়াজ আনতাম সেখানেও পেঁয়াজের দাম ৮০ রুপিস হয়ে গেছে, যেটা আমাদের টাকাটা ১০০ টাকা। সেখান থেকে আসলে পরেও দাম কমবে বলে মনে হয় না। এই মাসের শেষ নাগাদ নিজেদের পেঁয়াজ উঠে যাবে। হোপফুলি আমরা তখন আমাদের সাশ্রয়ী দামে পাবো।
ঝিনাইদহের মহেশপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের দাবি করেছে বিজিবি উপ অধিনায়ক কামরুল হাসান জানিয়েছেন, ভোর 4টায় ভারতের লড়াইঘাট এলাকায় গরু আনতে যান সুমন নামে এক যুবক। নদিয়া জেলার শিলগেটে পৌঁছালে সুমনকে গুলি করে বিএসএফ এবং সুমনের মরদেহ হস্তান্তরে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। অ্যামোনিয়া প্ল্যান্টে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কারখানায় আজও ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। এই ত্রুটি সারাতে কাজ করছেন প্রকৌশলীরা। পুনরায় উৎপাদন শুরু করতে 2 থেকে 3 দিন লাগতে পারে বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক। তিনি জানিয়েছেন, গতকাল দুপুরে হঠাৎ করেই উৎপাদন বন্ধ হয়ে যায় এবং কারখানা বন্ধ থাকায় প্রতিদিন 1200 টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা CUFL এ চলছে হরিলুট। কারখানাটি ডুবতে বসেছে, অথচ সম্পদের পাহাড় গড়েছেন অসাধু কর্মকর্তা কর্মচারীরা। বহুতল বাড়ি করেছেন সিপিএ সভাপতি। আবাসিক কোয়ার্টার দখল করে ভাড়া দিয়েছেন বহিরাগতদের। এছাড়া শ্রমিক সরবরাহ, দৈনিক চাঁদা আদায়, সংরক্ষিত এলাকায় অর্ধশত দোকানপাট নির্মাণ সহ ভয়াবহ অনিয়ম দুর্নীতি চললেও নির্বিকার CUFL কর্তৃপক্ষ। সরকারি জায়গা তো করে যায়, এরা যদি দরকার হলে এরা নিয়ে যাবে জায়গা। আবার বসে গেছে, সেটা আসলে ঘাটে, এটা আমার সঠিক জানা নেই। অনেকে তো আছে, আপনারা আমার খবর পাইছেন, ওদের খবর পান নাই। এই সুযোগটা দেওয়া তো আমরা এখানে আসছি, না হলে এত বছর কি কেউ আসছে এখানে? 100 টাকা দিতে হবে, 150 টাকা দিতে হবে। না দিবার কোনো সুযোগ নেই। এর কাছে টাকা শেখ গেছে, এর টাকা দিতেছে, আমাদের তো মানতে হবে না। সুষ্ঠু তদন্ত সাইদি সাদাবাবিজা কিভাবে নরেশন হয়, লোকজন থেকে তারা কিছু টাকা পয়সা নেওয়ার হয়তো প্রবণতা আছে। আমি সভাপতি হিসেবে অভি এন্টারপ্রাইজ আমার ভাইয়ের হিসেবে হয়তো কেউ বাড়াই বলতেছে। গুলশান লেক পরিচ্ছন্ন করার কর্মসূচি পালন করেছে প্যান প্যাসিফিক, সোনারগাঁওয়ের গালফ এয়ার ও বিডি ক্লিন। এই কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে শুরু হওয়া এই কার্যক্রম ঘণ্টাব্যাপী চলে। এ সময় মেয়র আতিকুল ইসলাম আক্ষেপ নিয়ে বলেন, রাজুক ও সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার কারণে নগর পরিকল্পনায় অনেক সময় বেগ পেতে হয়। আমাদের শহরটাকে আমরা পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আজকে এই যত্রতত্রভাবে ময়লা, যত্রতত্রভাবে গাড়ি পার্কিং, কোনো আইন শৃঙ্খলা না মেনে ইচ্ছা মতন চলা, এগুলো কিন্তু থাকবে না। কিন্তু তা আমি মনে করি আমরা নিজের যদি ঠিক হই, আমরা কিন্তু সবাই নাগরিক, আমরা যদি সুনাগরিক যদি হতে পারি, তাহলে কিন্তু শহরটা কিন্তু ক্লিন থাকে। অনুমতি ছাড়া ভবন নির্মাণে দেয়া হয়েছে নোটিশ, কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছেন না পটুয়াখালীর ভবন মালিকরা। বিল্ডিং কোড অনুসরণ না করে সুউচ্চ দালান উঠছে কুয়াকাটা। এতে যে কোনো মুহূর্তেই বড় দুর্ঘটনা শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পৌরসভার হিসেবে নিয়ম নীতির তোয়াক্কা না করে গেল 2 বছরে নগরীতে গড়ে উঠেছে 1/2 ভবন। অনুমোদনের ধার ধরে না, আমি তাদেরকে নোটিশ দিয়ে জানাই যে তোমরা আমার এই নোটিশ পাওয়ার পর তোমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের অনুমতি নিয়ে তারপর তোমরা এই বিল্ডিং উঠাও। বেসিক্যালি কর্তৃপক্ষ তো দেখবে, কর্তৃপক্ষ দেখবে এই ব্যাপারগুলো নিয়ে। ওরা তো মনে করেন যে অপরিকল্পিত, সেটা বুঝতে পারছে না কি হয়েছে, গ্রাম নতুন আসছে এখানে। পানিটা আস্তে আস্তে ফুলে উপরে উঠতেছে, তাতে বোঝা যায় আগামীতে আরও কিছু বছর পর এইসব বিল্ডিংগুলি হয়তো বা কোনো কারণে অসমবর্ষণ হইলে এবং এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। জায়গাটা তারা বিল্ডিং করেছেন, সেগুলো থেকে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র আছে কিনা, এগুলো আমরা অতি শীঘ্রই পরিদর্শনে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা যদি কোনো অভিযোগ পাই এবং কোথাও যদি বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গোপালগঞ্জের মুকসুদপুরের সংযোগ সড়কের অভাবে একটি সেতু ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা, অথচ প্রকল্পটি শেষ হয়েছে 4 বছর আগে। যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। LGED বলছে, ব্যক্তি মালিকানাধীন জমির কারণেই সংযোগ সড়ক নির্মাণে জটিলতা তৈরি হয়েছে। রাস্তা নাই, সাইকেল নিয়ে যেতে সমস্যা, ঘাড়ে উঁচু করে নিয়ে উঠতে সমস্যা হয়। ভ্যান গাড়ি চালাই, আমাদের সমস্যা হয় যাওয়া আসা। অনেক দিন ধরে এই ব্রিজ করছে কিন্তু রাস্তা করে নাই, নানান সমস্যা, টাকা পয়সা বেশি লাগে আমাদের খরচে, জমির মাল সাবানা নিতে মনে করেন অনেক ঝামেলা। পানি কম হয়েছে বলে রাস্তা যে ঢুকে আছে ঢুক তলাই নাই, আর পানি হয়ে গেলে তো ঢুক তলাই যাই, তো নৌকায় যা চলাচলতে হয়। জমির মালিকানা দাবি করায় ওই অ্যাপ্রোচটা করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইটা যত দ্রুত সম্ভব করা যায়। স্থানীয় লোকজনকে আমরা
বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। কমে গেছে সিনেমা, খুব স্বাভাবিকভাবেই বেকার হয়ে পড়ছেন সিনেমা পাড়ার মানুষগুলো। অনেকে আবার পেশা বদল করে জীবিকা নির্বাহ করছেন। কেউ কেউ আছেন সিনেমার সুদিন ফেরার প্রতীক্ষায়, তবে সময় বদলে যাচ্ছে। নতুন দিনের সিনেমায় সুযোগ পাবেন কিনা তা নিয়েও পুরনো অনেকের মধ্যেই সংশয় রয়েছে। ওই বাসা থেকে আসি, কেউ কোনো কিছু বলে না। আমরা এই যে ভাই এই যে গাছতলা বসে থাকি, আবার সারাদিন বসে থাকি, আমরা বাসায় যাই অনাহারে। এখন পরিচালক সমিতিতে আমি ঝাড়ু দেই, ঝাড়ুদার হিসেবে কাজ করে টুকটাকে যা পাই ওইটা দিয়ে সংসার চলে কোনো মতেই। কাজ কমে গেছে। এখন যারা নতুন পরিচালক আসছে, নতুন প্রযোজক আসছে, তাদের নিজস্ব ঘর থেকে শিল্পীদের কাজ। হায় রে, সিনেমার জগৎ, অনেক ছবির ডায়লগ মনে পড়ে, কিন্তু অন্তত সিনেমাই নাই, সিনেমা হয় না। একটাই টার্গেট, কে আমাদের কখন কাজে ডাক দিবে, সে কাজ যা করবো, 2টা পয়সা পাবো, তাড়াতাড়ি বিকাশে পাঠাবো ছেলেমেয়ের জন্য। উত্তর কোরিয়ায় মাছ ধরার জাহাজে 3 জেলের হাতে খুন হয়েছেন ক্যাপ্টেন সহ 16 সহকর্মী। হত্যাকাণ্ডের পরে 2 জেলে দক্ষিণ কোরিয়া পালালে তাদের আটক করে ফেরত পাঠিয়েছে সেদেশের নৌবাহিনী। জবানবন্দিতে এই হত্যার কথা স্বীকার করেছেন আটককৃতরা। জানিয়েছে দুর্ব্যবহারের জন্যই তারা জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে। এ সময় অন্য সহকর্মীরা বিদ্রোহ ঘোষণা করলে মেরে সাগরে ফেলে দেওয়া হয় লাশ। জাতীয় নির্বাচনে প্রধান 2 দলকে ঠেকাতে একজোট হলো যুক্তরাজ্যের ব্রেক্সিট বিরোধীরা। ভোট ঘনিয়ে আসায় নিত্য নতুন সমীকরণ তৈরি হচ্ছে ব্রিটেনে। জমজমাট হচ্ছে প্রচারণায় স্বাভাবিকভাবেই মূল ইস্যু ব্রেক্সিট। একক সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। আমাদের এমন লক্ষ্য ও পরিকল্পনা আছে যা দেশের জন্য দুর্দান্ত সুফল বয়ে আনবে। ব্রেক্সিট কার্যকর হওয়া মাত্র ব্রিটেনে বিনিয়োগ বাড়বে, আস্থা বাড়বে ব্রিটিশ অর্থনীতির উপর। আমাদের দলটি অসাধারণ এবং আমরাই জয়ের দাবিদার। দেশের জনগণকে একটা কথাই জানাতে চাই, এটাই সময় সত্যিকার পরিবর্তনের। আমার বিশ্বাস, ইতিবাচক পরিবর্তনে দলের লক্ষ্য ও একতাই আমাদের জয় এনে দেবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি আবাসিক এলাকায় ছোট্ট বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। এক শিশুসহ 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে টোরান্স বিমানবন্দর থেকে 11:30টায় উড়ে এক ইঞ্জিনের সাইরাস SR-22 বিমানটি এবং পথেই কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির একমাত্র আরোহী পাইলট প্যারাশুটের মাধ্যমে লাফিয়ে পড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া T10 লিগে খেলার অনুমতি পেয়েছেন পেসার ফরহাদ রেজা। বাংলা টাইগার্স নামে বাংলাদেশের একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি খেলবেন। প্রথমে 7 ক্রিকেটার যাওয়ার কথা থাকলেও বিসিবির অনাপত্তির কারণে মাত্র 1 জন ক্রিকেটার যাচ্ছেন এই টুর্নামেন্টে। চলমান জাতীয় ক্রিকেট লিগ, এমার্জিং দলের এশিয়া কাপ, এ দলের সফর সহ বেশ কয়েকটি টুর্নামেন্টের কারণে বাকি 6 জনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। জানাবো ভারত বাংলাদেশ টি-20 সিরিজের খবর। দ্বিতীয় টি-20তে ভারতের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 153 রান করে মাহমুদুল্লাহর দল। জবাবে রোহিত শর্মার 85 রানের ইনিংসে 2 উইকেট হারিয়ে জয়ের বদলে পৌঁছে যায় স্বাগতিকরা। রোববার শেষ ম্যাচে নাগপুরে হবে সিরিজের অঘোষিত ফাইনাল। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট ক্রিকেটের প্রত্যাশা নিয়েই ভারতের নাগপুর পৌঁছেছে অধিনায়ক মুমিনুল হক সহ 7 ক্রিকেটার। বাকিরা হলেন সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন। বাকি 7 জন টি-20 সিরিজ শেষে যোগ দেবে টেস্ট দলে। 14 নভেম্বর ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে টাইগাররা, আর 22 নভেম্বর কলকাতায় দিবারাত্রির শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। চেষ্টা করবো, অপরচুনিটি যদি পাই ভালো কাজে লাগানোর চেষ্টা করব। আর দেশের জন্য রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। প্রস্তুতিটা আমাদের খুব, বিশেষ করে আমার খুব ভালো হয়েছে। কক্সবাজারে একটা ন্যাশনাল ক্রিকেট লিগ খেলছে, এখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আমার চেষ্টা থাকবে যে আমি যেরকম আমার প্রস্তুতি ম্যাচে আমার এই ন্যাশনাল ক্রিকেট লিগে যেরকম বল করছি এরকম যদি বল করতে পারি, আলহামদুলিল্লাহ আমি। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে বসন্ত নগরীও বলা হয়। পুরো নগরটাই যেন শোভিত ফুলে ফুলে। চীনা ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এশিয়ার বৃহত্তম দাউনান ফ্লাওয়ার মার্কেট। লিলি, গোলাপ, ফরগট মি নট, কার্নেশন, প্রজাপতি অর্কিড, জারবেরা, মথ অর্কিড, আফ্রিকান ডাইসিস, ওপেন আর্ডিং, গ্ল্যাডিওলাস, কত নাম কত রং।
4 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই মার্কেটে বেচাকেনা শুরু হয় সকাল 9টায়, যা বিকেল 5টা পর্যন্ত চলে এবং এখানকার বাতাসেও ফুলের সৌরভ পাওয়া যায়। সারাদিনই লেগে থাকে পর্যটক এবং ক্রেতা বিক্রেতার ঢল। I'm the local people and this is the biggest flower market in Asia. 今天我是广东来的。 এবারই প্রথম এসেছি এখানে, আমি খুবই উপভোগ করছি, বিশেষ করে ফুলের মৌ গন্ধ। এটা খুবই সুন্দর, সবাইকেই কেমন ফুল ফুল লাগছে। 所以我今天是特地。 This is actually the biggest flower market in Asia. I think it's very cheap, so I buy a lot of money. Why do you like? I think they are beautiful. বিক্রেতা হিসেবে খুবই স্বস্তি পাচ্ছি। এই মার্কেট আরো বিখ্যাত হবে, বিশেষ করে বিভিন্ন দেশের পর্যটকদের এখানে আসা উচিত। সারা বিশ্বের লেখক এবং চিন্তাবিদদের নিয়ে রাজধানীর বাংলা একাডেমিতে চলছে লিট ফেস্ট। আমাদের সহকর্মী আহমেদ রেজা সেখানকার খোঁজ খবর রাখছেন, যোগ দিয়েছেন আমার সাথে সরাসরি। রেজা, লিট ফেস্টের আজকের আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। বৃষ্টি আসছে মূলত দ্বিতীয় দিন লিট ফেস্টের, এবং এই দ্বিতীয় দিনে যেই উৎসাহ উন্মাদনা নিয়ে যেটি শুরু হয়েছিল সেটি আসলে কিছুটা ভাটা পড়েছে। আপনি জানেন যে আজকে দুপুরের পর থেকেই বিকেলের দিক থেকে শুরু করে মূলত বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ফলে আসলে অনেক আয়োজনই আসলে বন্ধ রাখতে হয়েছে আয়োজকদের, এবং সেই আয়োজন যে কার্যক্রমটি সেটি তারপরও কিছু কিছু জায়গায় চলছে। আমরা দেখেছি যে বেশ কিছু আয়োজন ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য যেটি হচ্ছে যে হাসিনা ডটার্স টেলের একটি প্রিমিয়ার শো কিন্তু এখানে হয়েছে, যেটি দেখতে অনেক মানুষের উপস্থিতি আমরা দেখেছি। এছাড়া দেশ বিদেশের মূলত অনেক লেখক, সাহিত্যিক, চিন্তাবিদ যারা মুক্তমানা বই নিয়ে যারা এবং সাহিত্য নিয়ে বিশেষভাবে আলোচনা করে থাকেন তাদেরও কিন্তু একটি বিশাল উপস্থিতি ছিল। মূলত এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা অনেকের সাথেই কথা বলেছি, এবং তারা বলেছেন যে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম কিন্তু এই ধরনের আয়োজন। সেই জায়গাটিকে গুরুত্ব দিয়ে, সেই জায়গাটিকে প্রাধান্য দিয়ে মূলত এই সাহিত্যের যে আয়োজন, সাহিত্য মনা মানুষদের একসাথে সম্মিলন ঘটানোর আয়োজন সেটি করেছে। এবং অনেকে কিন্তু এটিকেও বলেছে যে আমরা আসলে অনেক জায়গা থেকে পিছিয়ে থাকলেও আমাদের যে সাহিত্য এবং সেটা যে খুব গর্ব করার মতো কিছু সাহিত্য রয়েছে, জোরালো শক্তিশালী মাধ্যম রয়েছে, সেটিকে আন্তর্জাতিক মাধ্যমে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করতে পারে এই ধরনের আয়োজন, সেটিকে তারা প্রাধান্য দিয়ে বলেছেন। বৃষ্টি, ধন্যবাদ রেজা। মেঘালয় ও ময়মনসিংহ সীমান্তের স্থলবন্দরগুলো ব্যবহার করে ভারত বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের কাজ চলছে, এমনটি জানিয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কর্নাট কনফেল সাংমা। ময়মনসিংহ সফরে গিয়ে বিকেলে সাংবাদিকদের তিনি বলেছেন এসব বিষয়ের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। পরে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন শেষে ব্যবসায়ী, সুধী সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। আমি 4 দিন ধরে বাংলাদেশে আছি এবং সড়ক পথে চলাচল করছি। প্রায় 800 কিলোমিটার ঘুরেছি। এর কারণ একটাই, আমি নিজের চোখে দেখছি কি কি উপায়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। प्रॉब्लम है उसको भी रिजॉल्व करने के लिए हम लोग भारत सरकार की तरफ से। শরীয়তপুরের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। অভিযোগ আছে প্রশাসনকে ম্যানেজ করেই এসব চলছে, আর এতে করে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে ফসলি জমি, বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ডের মতে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে পরিবর্তন হতে পারে নদীর গতিপথ, দেখা দিতে পারে স্থায়ী ভাঙন। প্রতিদিন 1-1.5 বলগেট মারি যায়, কাইটা মগন সাফ করে দিতেছে। আলাদা গদি আছে, গদিতে যায়। অনেক কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর গদিতে যায়। 4 টাকাতে শুরু করে 2 টাকা পর্যন্ত বালু দেই, তারপরে আমরা বালু নিয়ে যাই, আমরা ভাড়া আমাকে দিয়ে দেয়, আমরা নিয়ে আসি। অপরিকল্পিত খনন করলে তো আপনার ব্যাংক ইরোশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাংকে পানি ফ্লোটা গতিপথ চেঞ্জ হইতে পারে, এগুলো সমস্যা তো থাকতেই পারে। অবৈধ ড্রেজার যেখানে বসবে সেখানেই সেই ড্রেজার যারই হোক না কেন সেই ড্রেজার বিকল করা হবে, জেল জরিমানা দেওয়া হবে। ফিরে আসছে পাটের সুদিন। নিত্য ব্যবহার্য পাট পণ্যের উৎপাদন যেমন বাড়ছে, একই সাথে ব্যবহারও বাড়ছে। শৌখিন নানা পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে দখল করছে বিশ্ববাজারও। রাজধানীতে শুরু হওয়া 3 দিনের বহুমুখী পাট পণ্য মেলায় অংশ নিয়েছে অর্ধশত উদ্যোক্তা। বলা হচ্ছে সরকারের নীতি সহায়তা পেলে নিশ্চিত হবে পাটের সুদিন বাড়বে।
কোস্টার আছে, লেডিস হ্যান্ড পার্স আছে, শোপিস আছে, চাবিরি, টোটালি জুট প্রোডাক্ট 100%। এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য এবং পাট আমাদের সোনালী হাঁস, এই জন্য পাটের ব্যবহার বেশি হয়। সুতরাং এটার বাণিজ্যিক ব্যবহার করতে পারলে আমাদের দিকে সব দিকেই ভালো। আমরা বাইরে এবং দেশে সব জায়গাতে ওটাভাবে দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি নিত্য নতুন মানে জুটটারে সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য করে তোলা। হ্যান্ডিক্রাফটস বা অন্য যে পণ্যগুলো উৎপাদিত হয় তার যে মৌলিক যে উপাদানের যে জিনিসগুলো প্রয়োজন আমরা মূলত সেগুলো উৎপাদন করি এবং আমরা মনে করি যে শুধু হস্তশিল্প বা এই ধরনের টানা, এই পাটের বহুমুখী ব্যবহারের মধ্যে দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। দর্শক, সংবাদের শুরুতেই আপনাদেরকে আমরা ঘূর্ণিঝড় বুলবুলের খবর জানিয়েছি। যেমনটি জানিয়েছি, আগামীকাল যে কোনো সময় দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বুলবুল এবং গতিবেগ বেড়ে আরও বেশি শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড়টি। আমরা এই মুহূর্তে আরও আপডেট জানতে চাই। আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় বুলবুলের সবশেষ আপডেট জানবো। আমাদের সহকর্মী সেখানে আছেন, আমার সাথে যোগ দিচ্ছেন সাব্বির আহমেদ। সাব্বির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা ঘূর্ণিঝড় বুলবুলের বিষয়ে জানতে চাচ্ছি, সবশেষ কি তথ্য আছে, আবহাওয়া অফিস কি বলছে? বৃষ্টি কিছুক্ষণ আগেই জেনেছি যে বেশ কিছু আবহাওয়ার সতর্ক সংকেতের আপডেট হয়েছে। সেখানে আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে যে পায়রা বন্দরে 7 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং পাশাপাশি চট্টগ্রাম বন্দরে 6 নম্বর বিপদ সংকেত এবং সেখান থেকে কক্সবাজারে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। এর পাশাপাশি এখানে আবহাওয়াবিদরা তাদের সর্বশেষ যে আবহাওয়ার অবস্থান পর্যালোচনা করেছেন সেই পর্যালোচনা শেষে তারা এগুলো জানিয়েছেন এই বিষয়গুলো এবং তারা বলছেন যে কিছুক্ষণ পরে হয়তো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পুরো বিষয়টি আরও বিস্তারিত জানাবেন। তবে তার আগ পর্যন্ত যেটি জানাচ্ছেন যে অবস্থায় আসলে ঘন্টায় 10 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বুলবুল যে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, সেই আগামীকাল নাগাদ অর্থাৎ আগামীকাল সন্ধ্যার পরে মধ্যরাতে যে কোনো সময় এটি বাংলাদেশে আঘাত হানতে পারে এবং সেক্ষেত্রে এখনকার অবস্থান যদি হিসাব করা হয় অর্থাৎ তারা যে গতিবিধি লক্ষ্য সেই গতিবিধি অনুযায়ী এখনকার অবস্থান হতে পারে যে 500 কিলোমিটারের ভেতরে অর্থাৎ পায়রা এবং মোংরা বন্দর থেকে 500 কিলোমিটারের আশেপাশে অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল এবং এই অবস্থায় আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঢাকার ভেতরেও দেখেছি যে সন্ধ্যার পর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। অর্থাৎ আবহাওয়া অফিসের সবশেষ দেয়া আপডেট অনুযায়ী পায়রা, চট্টগ্রাম এবং কক্সবাজার বন্দরে 7, 6 এবং 4 যথাক্রমে বিপদ সংকেত দেখানো হয়েছে। অনেক ধন্যবাদ সাব্বির, আমরা শুনেছি আপনার কথা। আপনার আপডেট জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। কলকাতার পরে এবার বাংলাদেশে মুক্তি পেয়েছে অভিনেত্রী জয়া আহসান অভিনীত চলচ্চিত্র কণ্ঠ। আজ বাংলাদেশে 12টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি এবং চলতি বছরের মে মাসে কলকাতায় সিনেমাটি মুক্তি পায়। দর্শক, এই ছিল আজকের এখনকার সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। সবাইকে অনেক ধন্যবাদ এই 1 ঘন্টা সাথে থাকার জন্য।